আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, আপনারা শুনছেন ভূত এফএম। এখানে আমরা তুলে ধরি অন্ধকারের অজানা সব গল্প, যেগুলো শোনার পর হয়তো আপনার বুকের ভেতর ঠান্ডা কাঁপুনি ছড়িয়ে যাবে। চারপাশের নীরবতা, একাকিত্ব আর অদৃশ্য ছায়ার ভেতর দিয়ে আমরা পৌঁছে যাই এমন এক জগতে যেখানে আলো নেই, আছে শুধু ভয় আর রহস্যের শীতল শ্বাস। তাহলে প্রস্তুত হন, কারণ এখন শুরু হতে যাচ্ছে আপনার দুঃস্বপ্নের নতুন অধ্যায়। আর মনে রাখবেন, ভূত এফএম শুধু গল্প নয়, এটা আপনার আতঙ্কের ডায়েরি। যদি ভয় পেতেও ভালো লাগে, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ সামনে যা আসছে তা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি। চলুন ঘটনায় চলে যাই। আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম মোহাম্মদ আব্দুর রাফি সরকার। উনি একজন চাকুরিজীবী। ওনার দেশের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলার নিজপাড়া গ্রামে। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটির প্রত্যক্ষদর্শী উনি নিজেও। এই ঘটনার বেশ কিছু অংশ উনি নিজের চোখে দেখেছেন। ঘটনাটির সময়কাল 1998 সালের শুরুর দিকে। ওই সময়ে এই রাফি ভাইয়ের বাবা, উনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম গ্রামে একটি এনজিওতে কর্মরত ছিলেন। তো ওখানে একটা ভাড়া বাসাতে থাকতেন। তো যে বাসায় থাকতেন, ওই বাসাটা ওয়াল করা ছিল, বাট উপরে টিন শেড। আর ওইখানে আসার পর আর একটা পরিবারের সাথে ওনাদের খুব ভালো সম্পর্ক হয়। সেই পরিবারটা আর্থিকভাবে খুব দৈন্যদশায় ছিল। ওই পরিবারে আপন দুই ভাই বোন ছিল, একজনের নাম শাহজাদা আর একজনের নাম পারুল। তো এই যে পারুল আন্টি, এই পারুল আন্টি মাঝে মাঝে এসে রাফি ভাইয়ের আম্মুকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন, টুকটাক হাতের কাজ করে দিতেন। তাতে করে এই রাফি ভাইয়ের আম্মুর বেশ উপকার হতো। আর ওই সময় রাফি ভাই তো ছোট, রাফি ভাইকেও বেশ কিছু কাজে সহযোগিতা করতেন। যেমন রাফি ভাই নিজে নিজে ভালো করে গোসল করতে পারতেন না, রাফি ভাইকে গোসল করিয়ে দিতেন, শরীর মুছে দিতেন। তো এই কাজগুলো কিন্তু পারুল আন্টি করতেন। শুরুতে সব কিছু ঠিকঠাকই চলছিল। একদিন হয় কি, রাফি ভাইকে গোসল করানোর জন্য দুপুরের দিকে ওই বাড়ির উঠোনের এক পাশে যে কলপাড় ছিল, সেই কলপাড়ে নিয়ে গেছে এই পারুল আন্টি। উনি কল চাপছেন, পানিটা একটা বালতির মধ্যে পড়ছে। এরপর মগ নিয়ে পানি নিয়েছেন মগে, আর এরপর রাফি ভাইকে গোসল করে দিচ্ছেন। তো কিছুক্ষণ চলার পর হঠাৎ করে হয় কি, এই পারুল আন্টি উনি ওই বাড়ির চালের দিকে তাকায়। তাকানোর পর উনি হাসতে থাকেন। হঠাৎ করেই উনি অন্যমনস্ক হয়ে এভাবে হাসছেন। এই জিনিসটা রাফি ভাই দেখেছেন। রাফি ভাই দেখার পর পারুল আন্টিকে বলছেন যে, ও আন্টি, কি দেখো, হাসো কেন? তখন পারুল আন্টি বলছে, দেখো দেখো, চালের উপর কি বিশাল একটা অজগর সাপ। এই কথা আবার বারান্দায় বসা রাফি ভাইয়ের আম্মু শুনেছেন। উনি বলছেন, হ্যাঁ রে পারুল, দিন দুপুরে সব কি বলিস? চালের উপর বিশাল একটা অজগর সাপ মানে? বলে, হ্যাঁ হ্যাঁ, দেখেন না, চালের উপর বিশাল একটা অজগর সাপ। এই কথা শোনার পর রাফি ভাইয়ের আম্মু বারান্দা থেকে উঠোনে নেমে এসে উনি ঘুরে তাকিয়েছেন চালের উপরে অজগর সাপ আছে কিনা সেটা দেখার জন্য। উনি দেখে পারুল আন্টির উপর খুব বিরক্তই হন। উনি বলেন যে, হ্যাঁ রে পারুল, রাফিকে তুই গোসল করাচ্ছিস, এসব অজগর সাপের ভয় দেখাচ্ছিস, ছোট মানুষ ভয় পাবে না? এরকম দুষ্টামি করতে হয় নাকি? তখন পারুল আন্টি বলছে, না না, সাপ আছে তো, আমি দেখছি তো সাপ আছে। তখন এই কথাটার উত্তর দেন নাই রাফি ভাইয়ের আম্মু। উনি বিরক্ত হয়ে আবার বারান্দায় উঠে যান। উনি ভাবছেন যে পারুল আন্টি মজা করেছেন। তো এই ঘটনা এ পর্যন্তই। ওই সময় কেউ আর সাপটাপ দেখে নাই, শুধু পারুল আন্টি হয়তো বা দেখেছেন। এর কয়েকদিন পরে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। বিকেলবেলা ওই গ্রামের বেশ কিছু ছেলেপেলে একটা মাঠে খেলাধুলা করছিল। মাঠের এক পাশে বেশ জঙ্গলের মতো জায়গা রয়েছে, আর তার অন্য পাশ যেগুলো রয়েছে সেখানে কৃষি জমি। সন্ধ্যার আগ দিয়ে কৃষকরা কাজ করে ওই দিক দিয়েই যে যার বাড়িতে ফেরত যেতেন।
তো সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে সবাই দেখে ভয়ঙ্কর এক অজগর সাপ, বিশাল আকৃতির মোটা অজগর সাপ। এই সাপটা মাঠের কোনো এক পাশ থেকে উঠে এসে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। আচমকা এরকম ভয়ঙ্কর একটা সাপ যখন সবাই দেখেছে, সবাই তো চিৎকার চেঁচামেচি শুরু করেছে, কে যাবে ওই সাপ মারতে বা সাপের কাছে। সবাই আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেছে, কারণ এই সাপ মারা এটা মোটেও সহজ কাজ নয়। বড় বড় মানুষ যারা ছিলেন তারাও দৌড়ঝাঁপ শুরু করেছেন সাপ দেখে। সাপ সাপ করে চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে, আর ওই সাপটা কিন্তু খুব ধীর গতিতে আস্তে 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 ওই জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। তো এরকম চিৎকার চেঁচামেচি যখন হচ্ছে, কোত্থেকে যেন এই পারুল আন্টি চলে আসে। উনি কি করেছেন, এসেই একটা মাঝারি সাইজের একটা গাছ থেকে একটা শক্ত ডাল ভেঙেছেন। ডাল ভাঙার পর ওই ডালের যে পাতাগুলো ছিল পাতাগুলো ছাড়িয়েছেন। ডালের সামনের অংশ একটু চোখা ছিল। উনি কি করেছেন, সোজা ওই সাপ বরাবর এগিয়ে গেছেন। এগিয়ে যাওয়ার পর সাপের যে পেটের অংশ আছে, ওই পেটের অংশে ওই যে লাঠিটা ছিল এটা দিয়ে আঘাত করেছেন। আর যখনই আঘাত করেছেন তখন ঘটে আরও একটা ভয়ঙ্কর ঘটনা। লক্ষ লক্ষ সাপের বাচ্চা কিলবিল করতে করতে পুরো মাঠে ছড়িয়ে পড়ে। এটা সবাই দেখছে, আর সবাই তো দৌড়াদৌড়ি শুরু করছে। একটু আগেও যারা দূর থেকে দেখছিল তার কাছেও সাপ কিলবিল করতে করতে চলে আসে। পুরো মাঠ ছড়িয়ে পড়েছে। শুধু তাই না, আশেপাশের যেই ফসলের ক্ষেত ছিল সেটাতেও ছড়িয়ে পড়েছে। মানে এমন একটা অবস্থা, লোকজন যাবে কোথায়। আর হঠাৎ করে দেখা যায় এই সাপটা আর নাই, সাপও নাই, সাপের বাচ্চাগুলো কিলবিল করছিল সেগুলোও নেই। আর পারুল আন্টি উনি বেশ স্বাভাবিকভাবেই উনি ওনার বাড়িতে চলে গেছেন। তো এই ঘটনা যখন ঘটে চতুর্দিকে হই হট্টগোল পড়ে যায়। সবাই তো এটা দেখেছে, ছোট বড় সবাই এই ভয়ঙ্কর দৃশ্য নিজের চোখে দেখার পর সবাই আতঙ্কিত হয়ে গেছে। এ কি দেখলাম, এত বড় ভয়ঙ্কর অজগর সাপ এই গ্রামে কিভাবে আসবে, এখানে তো আসার কথা না। তো এটা নিয়ে সবাই যখন আলোচনা করছিল, সেই সাথে এটাও আলোচনা করছে, আচ্ছা এই যে পারুল একটা ভীতু প্রকৃতির মেয়ে, যে কিনা মশামাছি দেখলেও ভয় পায়, মশামাছিও মারতে পারে না সহজে, এই মেয়ে কিভাবে এই সাপের দিকে এগিয়ে গেল যখন সবাই দৌড়াদৌড়ি করছিল? সে কিভাবে একদম বিনা দ্বিধায় এগিয়ে গিয়ে সাপের পেট বরাবর আঘাত করলো? এটা কিভাবে সম্ভব? তখন তো সবাই চিন্তা করে যে এই পারুলের সাথে জিনটিন আছে নাকি। তো সবাই এটা আলোচনা করছে, কিন্তু বিষয়টা সবাই আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। এর কয়েকদিন পর থেকে পারুল আন্টির মধ্যে বেশ কিছু পরিবর্তন দৃশ্যমান হতে থাকে। আগের পরিবর্তন দৃশ্যমান হয়নি, তবে এবার দৃশ্যমান হতে থাকে। সেটা হচ্ছে যে পারুল আন্টি অধিকাংশ সময় আনমনা হয়ে থাকতেন, কারোর সাথে খুব একটা কথা বলতেন না, চুপচাপ এক জায়গায় বসে থাকতেন, আকাশের দিকে তাকিয়ে থাকতেন। তো এরকম চলছিল আর কি। আর এর ভিতরে আরও সমস্যা দেখা দিল। হঠাৎ হঠাৎ পারুল আন্টি হারিয়ে যেতেন। সকালবেলা ওনার খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি কোথায় গেলেন, কি হয়েছে না হয়েছে কিছু জানা যাচ্ছে না। সন্ধ্যার দিকে উনি ফেরত আসতেন। তাকে যখন জিজ্ঞেস করা হতো যে তুমি কোথায় গেছিলা, উনি বলেন কই না তো, আমি তো সকালবেলা বের হয়েছিলাম, আমি তো আসি, এই আশেপাশেই তো আসি, আমি তো কোথাও যাই নাই। তো ওনার কাছ থেকে কোনো কথা বের করা যেত না যে আসলে ঘটনাটা কি। আর যেহেতু ওনার পরিবার অত্যন্ত দরিদ্র ছিল, হুজুর কবিরাজের কাছে যে দৌড়ঝাঁপ করবেন এই ব্যাপারটাও আসলে ওনাদের সাধ্যের বাইরে ছিল। অর্থাৎ এটা করতে গেলেও তো টাকা পয়সা খরচ হবে। ওনারা দেখছিলেন যে ঠিক হয়ে যাবে, হয়তো বা কবে ঠিক হয় এই অপেক্ষায় ছিলেন। এখানে অগ্রণী ভূমিকা পালন করেন এই রাফি ভাইয়ের পরিবার। যখন দেখলেন যে এই পারুল আন্টির এই সমস্যা, তখন ওনারা এই বিষয়ে একটা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন। পারুল আন্টির মা বাবার সাথে কথা বলেন। আর পারুল আন্টির যে বড় ভাই শাহজাদা, এই শাহজাদা আঙ্কেলকে যখন বলা হয় যে তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো, তখন ওনাদের পার্শ্ববর্তী একটা গ্রাম থেকে এক ওঝাকে ডেকে নিয়ে আসা হয়। জিন ভূত তারা নয়, উনি বেশ সিদ্ধহস্ত ছিলেন বলে শোনা যায়। উনি পারুল আন্টিকে ভালো করে দেখেন, দেখার পর
উনি ওনার মতো করে বেশ কিছু কাজ করার চেষ্টা করলেও কোনো কিছুই নাকি বুঝতে পারেন না। উনি বলেন যে আমি 2টা দিন পরে আসি, এর ভিতরে কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করি, তারপর কাজ করব। 2 দিন পর উনি আসেন, এসেই এই শাহজাদা আঙ্কেলকে বলেন তুমি এক্ষুনি যাও, 2-1 দিন আগে মাটি দেওয়া হয়েছে কোনো লোককে, এমন লোকের কবরের কিছুটা মাটি নিয়ে আসো আর একটা পরিষ্কার বোতল নিয়ে আসো। বোতলের মুখটা যেন খুব ভালো করে লাগানো যায়, তার ক্যাপটাও কিন্তু ওই রকম হতে হবে। আর ক্যাপ যদি নাও থাকে সমস্যা নাই, আমার কাছে ছিপি আছে, আমি ছিপিটা আমার মতো করে তৈরি করে নিয়ে যা কাজ করার করব। তো এরপর পারুল আন্টিকে একটা গণ্ডির মধ্যে বসিয়ে ওই ওঝা উনি ওনার রুকিয়া শুরু করে দেন। তো উনি যখন রুকিয়া শুরু করেছেন, ওনার হাতে একটা ঝাড়ু ছিল। তো ঝাড়ুটা আস্তে আস্তে এই পারুল আন্টির গায়ে উনি টাচ করাচ্ছিলেন। এতেই ঘটে এক অদ্ভুত ঘটনা। এই ঘটনা কিন্তু গ্রামবাসী অনেকেই দেখছে। যখনই ওই ওঝা তার হাতের ঝাড়ু দিয়ে পারুল আন্টির শরীরে টাচ করছিলেন, তখন মনে হচ্ছিল পারুল আন্টির শরীরটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে। ঠিক যেমনটা কোনো বেলুনের মধ্যে বাতাস ঢোকানোর পরে হয়, বা চুপসে যাওয়া কোনো বলের মধ্যে আমরা যখন বাতাস ঢোকাই আস্তে আস্তে ফুলতে থাকে, মনে হচ্ছে পারুল আন্টি উনি এভাবে ফুলে যাচ্ছেন। অথচ পারুল আন্টি ছিলেন খুবই জীর্ণ শীর্ণ, ফর্সা সুন্দর মতো একজন মেয়ে। হঠাৎ করে উনি এইভাবে ফুলে যাচ্ছেন, বিষয়টা দেখে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, আতঙ্কিত হয়ে পড়ে, যেটা কি হচ্ছে, ফুলতে ফুলতে আবার ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে যাবে না তো। কবিরাজ উনি বলছেন যে আপনাদের ভয়ের কোনো কারণ নাই, আপনারা নিশ্চিন্তে থাকেন, দেখেন কি হয়। তো কবিরাজ তো কাজ চালিয়ে যাচ্ছেন, অনেক চেষ্টা করছেন, কিন্তু জিন আর হাজির হয় না। তো উনি তো ওনার মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। একটা পর্যায়ে হাল ছেড়েই দেবেন এমন একটা অবস্থা, হঠাৎ করে পারুল আন্টির শরীরের মধ্যে জিন এসে হাজির হয়। জিন যখন এসে হাজির হয়েছে, তখন পারুল আন্টি তো গোংরাতে শুরু করেছেন। এগুলো কিন্তু এই যে রাফি ভাই উনিও দেখছিলেন। যখন ওই কবিরাজ পারুল আন্টিকে জিজ্ঞেস করেন, অর্থাৎ পারুল আন্টির ভিতরে থাকা জিনকে জিজ্ঞেস করেন তুই কে, কেন এই মেয়ের কাছে এসেছিস, তখন এই জিনটা তেমন কোনো উত্তর দেয় না, শুধু এটাই বলে ওকে আমার ভালো লাগছে, ওকে আমি বিয়ে করবো, ওকে আমি নিয়ে যাব। তখন ওই ওঝা বলে এই কথা আর একটা বারও মুখ দিয়ে বের করবি না, তুই কি যাবি না অন্য ব্যবস্থা করব। তখন বলে যে আমি যাব না। তখন ওই ওঝা বলে তোকে আমি আর জিজ্ঞাসা করব না, এখন আমার কাজ আমি করব। তখন ওই যে বোতলটা ছিল না, ওই বোতলটা উনি শাহজাদা আঙ্কেলকে দেন, বলে শাহজাদা তুমি এখনই এই বোতলটা প্রায় ভর্তি করে পানি নিয়ে আসো, অল্প একটু জায়গা ফাঁকা থাকবে। তো শাহজাদা আঙ্কেল পাশের কল থেকে পানি ভরে নিয়ে আসেন। ভরে নিয়ে আসার পর একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করে এই পারুল আন্টির যে মাথার অংশ, এই মাথার অংশটা এই বোতলের যেই মুখ, এই মুখের কাছে নিয়েছেন চেপে ধরে, আর বলছেন এক্ষুনি এটার ভিতরে ঢোক। আর তখন পারুল আন্টির শরীরের ভিতর থেকে জিনটা বলছে যে এত ছোট জায়গা আমি ঢুকতে পারছি না। তখন ওই ওঝা বলছেন তোকে এইটার মধ্যেই ঢুকতে হবে, এখনই ঢোক, তা না হলে কিন্তু এখনই তোকে জ্বালায় শেষ করে ফেলবো। সকলের চোখের সামনে ঘটে এক অদ্ভুত ঘটনা, যেটা রাফি ভাই নিজেও ওখানে দাঁড়িয়ে থেকে দেখেছেন। সবাই দেখে যে হঠাৎ করেই পারুল আন্টি নিস্তেজ হয়ে পড়ে গেলেন। আর এরপর ওঝা কি করলেন, একটা ছিপি দিয়ে ওই বোতলের মুখটা লাগিয়ে দিলেন। ওর ভিতরে একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে, ব্যাঙের বাচ্চা, ব্যাঙাচি আমরা যেটাকে বলি। এই ব্যাঙাচি যখন ছোট থাকে তখন কিন্তু লেজ থাকে, আস্তে আস্তে বড় হওয়ার পর লেজ পড়ে যায়। কালো কালো ব্যাঙাচিগুলো আমরা পুকুরে সাঁতার কাটতে দেখি। তো ওই রকম ব্যাঙাচি গোছের কিছু একটা, ব্যাঙাচি না তবে ব্যাঙাচির মতো কিছু একটা ওই পানির মধ্যে সাঁতার কাটছে। তখন এই ওঝা উনি এই শাহজাদা আঙ্কেলকে এই বোতলটা দিয়ে বলেন শাহজাদা তুমি এক্ষুনি পাশের নদীতে যাবা, নদীর যেই জায়গাটা গভীর ওই জায়গাতেই নামতে হবে, তবে ওই জায়গাটা এতটা গভীর না যে তুমি অতল গহ্বরে হারিয়ে যাবে।
তুমি যাও, লোক নিয়ে যাও, নৌকায় করে ওই জায়গায় যাও, তোমাকে এই কাজটা করতে হবে, ডুব দিয়ে তুমি এইটার তলদেশে পৌঁছাতে পারবা, খুব একটা সমস্যা হবে না। আর তলদেশে পৌঁছানোর পর এই বোতলটা মাটির নিচে গেড়ে দিবা, গেড়ে দিয়ে দ্রুত উপরে উঠে আসবা, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো শাহজাদা আঙ্কেল সাথে সাথে বোতলটা নিয়ে পার্শ্ববর্তী যে নদী, সেই নদীর কাছে যান। যাওয়ার পর নৌকা নিয়ে, যেখানটা গভীর আর কি, নদীটা অতটা গভীর ছিল না, কিন্তু যেই অংশটাকে ওনারা একটু গভীর মনে করেন ওই জায়গাতে যান। যাওয়ার পর এই শাহজাদা আঙ্কেল ওই বোতলটা নিয়ে পানির নিচে ডুব দেন। ডুব দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই উনি ওইটা পানির একদম নিচে, যেখানে একদম তলা রয়েছে আর কি, মাটি রয়েছে, সেই জায়গাতে উনি ওই বোতলটা পুঁতে দিয়ে উপরে উঠে চলে আসেন। এরপর তো আল্লাহর রহমতে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। আর যখন ওই জিনটা বোতলের মধ্যে ঢুকে গিয়েছে, আস্তে আস্তে কিন্তু পাওল আন্টিও ওনার দেহের স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছেন। মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে উনি স্বাভাবিক হয়ে যান, ওনার শরীরে যে ফোলা ভাবটা কমে একদম স্বাভাবিক হয়ে যান। এরপর থেকে পাওল আন্টি স্বাভাবিক আচার আচরণ করছিলেন। পাওল আন্টিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে তুমি এই যে সাপ দেখো, এটা সেটা দেখেছো বিভিন্ন সময়, ঘটনাটা কি? উনি জানিয়েছিলেন যে এগুলো দেখে আসলে উনি কোনো ভয় টয় পান না, কেননা এটা কি এটা উনি জানতেন। আর এই জিনটা তাকে তাদের দেশে বেশ কয়েকবার নিয়ে গিয়েছে। সেখানে নাকি বিশাল প্রাসাদ রয়েছে, সেই প্রাসাদের মধ্যে সব কিছু স্বর্ণের তৈরি, চেয়ার টেবিল থালা বাসন সব কিছু স্বর্ণের তৈরি। এই জিনটা নাকি খারাপ না, ভালোই। আর বিভিন্ন সময় তাকে ওখানে থেকে যাওয়ার অনুরোধ করেছেন, কিন্তু উনি বলেছেন যে না, ওনার মা বাবা আছে, ভাই আছে, ওনার ওই গ্রামীণ জীবনই ভালো লাগে, ওনার এটা ভালো লাগে না। এরপর আবার তাকে দিয়ে গিয়েছে। তো এভাবেই চলছিল। এরপর তো যেটা হলো, সেই জিনকে বন্দি করে ফেলা হলো। এরপরে বেশ কিছু বছর কেটে যায়, পাওল আন্টিও স্বাভাবিক ছিলেন, সব কিছু ঠিকঠাকই ছিল। তো ওই গ্রামে একটা পরিত্যক্ত ভবন ছিল, অনেক পুরনো একটা ভবন, যেখানে কেউ থাকতো না। ওই ভবনের মধ্যে একটা জাম্বুরা গাছ ছিল। ওই জাম্বুরাটা নাকি অনেক মিষ্টি, খুব সুস্বাদু ছিল। অনেকেই জাম্বুরা পাকলে সেই জাম্বুরা আনতে যেত। এমনকি রাফি ভাই নিজেও ওই গাছে জাম্বুরা খেয়েছেন। তো যখন ওখানে অনেকের মধ্যে এই পারুল আন্টিও গিয়েছেন, শাহজাদা আঙ্কেলও গিয়েছেন, তখন নাকি ওই গাছে থাকা জিন সে এই পারুল আন্টির পিছু লাগে। তারপরে এই ঘটনা ঘটে। বেশ কিছু বছর পর ওই গ্রামেরই 18 থেকে 20 বছর বয়সী একটা ছেলে, তার নাম হচ্ছে সোহেল। মানে ওই সময় তার বয়স 18 থেকে 20 বছর ছিল। এই সোহেল অজ্ঞান অবস্থায় জাম্বুরা গাছের নিচে পড়ে থাকে। অন্যরা যখন জাম্বুরা কুড়াতে গিয়েছে বা পাড়তে গিয়েছে, তারা তখন সোহেলকে এই অবস্থায় পায়। তাকে তো ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। নিয়ে আসার পর সোহেলের মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাবার একটা রোগ দেখা দেয়। মাঝে মাঝে সে অজ্ঞান হয়ে যেত। তখন চিন্তা করা হলো যে কি ব্যাপার, ও মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায় কেন? জাম্বুরা গাছের নিচে যাওয়ার পর সে অজ্ঞান হয়ে গেল। আগে তো এরকম সমস্যা ছিল না, তারপর থেকে এরকম অজ্ঞান হচ্ছে। সেই ওঝাকে ডেকে নিয়ে আসা হয়, যেই ওঝা পারুল আন্টিকে চিকিৎসা করেছিলেন। সেই ওঝা এসে যখন রুকিয়া শুরু করেছেন, তখন একটা পরী এসে সোহেল ভাইয়ের উপরে ভর করে। সে জানায় যে সে ওই জাম্বুরা গাছে থাকে, আর পূর্বে এই পারুল আন্টিকে আসর করা যে জিনটা, সেটা নাকি তার ভাই। তার ভাইকে আটকানো হয়েছে, এই জন্য সে প্রতিশোধ নেওয়ার জন্য এই সোহেল নামের ছেলেটাকে ধরেছে। মূলত পারুল আন্টি যখন ওদিকে গিয়েছিলেন, তখন ওই জিনটা তার পিছু নিয়েছে, আর এবার এই সোহেলের পিছু নিয়েছে ওই জিনের বোন, প্রতিশোধ হিসাবে এই সোহেলকে নাকি হত্যা করবে। ওঝা তখন আর কোনো কাল বিলম্ব করেন নাই যে তুই যাবি কি যাবি না, তোর ভাইকে মুক্তি দেবো কি দেবো না, কোনো কথা নাই। উনি ঠিক আগের পদ্ধতিতে, আগে যেভাবে পারুল আন্টির শরীর থেকে জিনটাকে বন্দি করেছিলেন, ঠিক সেভাবেই একই পদ্ধতিতে উনি বোতলবন্দি করে ফেলেন। আর এবারের দায়িত্বটাও এই শাহজাদা আঙ্কেলকেই উনি দেন, যেহেতু আগের বার ওই কাজটা উনি করেছিলেন, অভিজ্ঞতা তো আছেই।
শাহজাদ আঙ্কেল ওই বোতলটা নিয়ে একই জায়গায় মাটির নিচে পুঁতে দিয়েছিলেন। এরপর সোহেল ভাইও একদম স্বাভাবিক হয়ে গেছিলেন। কিছু বছর আগেও এই রাফি ভাই উনি যখন ওই গ্রামে বেড়াতে গিয়েছিলেন, ওনারা পাউল আন্টির সাথে দেখা করেছিলেন। পাউল আন্টি উনি বর্তমানে খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ। উনি 3 সন্তানের জননী। ওনার সাথে এরপরে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। আর এই যে সোহেল ভাই উনি যে কোথায় আছেন এটা অবশ্য রাফি ভাই জানাতে পারেননি, হয়তো বা উনি অন্য কোনো গ্রামে চলে গেছেন বা চাকরি নিয়ে অন্য কোথাও চলে গেছেন। সোহেল ভাইয়ের অবস্থান সম্পর্কে উনি নিশ্চিত হতে পারেন নাই। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আব্দুর রাফি সরকার ভাইকে ওনার পাঠানো দারুণ এই ঘটনাটির জন্য। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের শনির রাতের 31তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, আপনারা শুনছেন ভূত এফএম। এখানে আমরা তুলে ধরি অন্ধকারের অজানা সব গল্প, যেগুলো শোনার পর হয়তো আপনার বুকের ভেতর ঠান্ডা কাঁপুনি ছড়িয়ে যাবে। চারপাশের নীরবতা, একাকিত্ব আর অদৃশ্য ছায়ার ভেতর দিয়ে আমরা পৌঁছে যাই এমন এক জগতে যেখানে আলো নেই, আছে শুধু ভয় আর রহস্যের শীতল শ্বাস। তাহলে প্রস্তুত হন, কারণ এখন শুরু হতে যাচ্ছে আপনার দুঃস্বপ্নের নতুন অধ্যায়। আর মনে রাখবেন, ভূত এফএম শুধু গল্প নয়, এটা আপনার আতঙ্কের ডায়েরি। যদি ভয় পেতেও ভালো লাগে, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ সামনে যা আসছে তা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি। দুবাই শহর কত আলোক উজ্জ্বল একটি শহর, ঝলমলে শহর, আকাশচুম্বী অট্টালিকা। এই দুবাই শহরে গেলে হরহামেশাই দেখা যায়। বিশাল এই অট্টালিকা, এই আলো ঝলমলে শহরে কতই না মানুষের বুক ফাটা আর্তনাদ এখানে রয়েছে। কত মানুষের ঘাম রক্তে ভিজে রয়েছে এই বিশাল বিশাল অট্টালিকার প্রতিটি ইট। কত মানুষের জীবন এখানে চলে গিয়েছে তা কি আমরা জানি? তার পরিবাররাও জানে না যে এই মানুষদের কি হয়েছে। আধুনিক দাসত্ব, এটা বর্তমানে দুবাইতে গেলে বোঝা যায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আবু বকর। ওনার বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের বুড়িকান্তি গ্রামে। উনি বর্তমানে দুবাইতে রয়েছেন। দুবাইয়ের ফার্স্ট সিকিউরিটি গ্রুপে উনি কর্মরত রয়েছেন। উনি ওনার এক রোমহর্ষক অভিজ্ঞতা শেয়ার করেছেন, যে অভিজ্ঞতা আসলে আপনারা শোনার পর নিজেরাই অনুধাবন করতে পারবেন ভয়ের ঘটনার পেছনে আরও কত মর্মস্পর্শী ঘটনা রয়েছে। চলুন শুরু করি ঘটনাটি। আজ থেকে প্রায় 14 বছর আগে সমুদ্র তীরবর্তী এই পাম জুমেরা নামক যে জায়গাটা রয়েছে, সেখানে একটি বিশাল অট্টালিকা নির্মাণের কাজ শুরু হয়। এই কাজটি যখন শুরু হয় তখন এই জায়গার যিনি মালিক, যার কাছে বিক্রি করেছিলেন, তিনি কিছু কথা গোপন করেছিলেন। অন্য লোক যখন কেনে আর এখানে বিশাল একটা প্রজেক্ট হাতে নেয়, তখন উনি স্বপ্নে দেখেন যে এখানে কিছু জিনেদের আবাসস্থল রয়েছে। তারা অত্যন্ত শক্তিশালী মারিদ প্রজাতির জিন। তারা জানায় যে বহু বছর ধরে তারা এখানে আছে, এখানে যে কাজ হচ্ছে এতে তাদের কোনো আপত্তি নাই, তারা চলে যাবে, কিন্তু শর্ত রয়েছে। তা হচ্ছে 2জন মানুষকে নাকি বলি হিসাবে দিতে হবে। তো যিনি এই স্বপ্ন দেখেছেন, যিনি মালিক এই প্রজেক্টের, তিনি ছিলেন আরবি, অর্থাৎ একদম আরবি ভাষায় উনি পারদর্শী। শুধু এটা নয়, উনি একদম নেটিভ অ্যারাবিয়ান। উনি এই বিষয়গুলো এরকম পাত্তাই দেন নাই।
জানতেন যে আরবের বিভিন্ন জায়গায় এরকম ফাঁকা জায়গা টাগা আছে, সেখানে জিনেদের আখড়া আছে। তাই বলে কি বিশাল বিশাল অট্টালিকা হবে না? বিলিয়ন ডলার প্রজেক্ট স্বপ্ন দেখে উনি বাদ দিয়ে দিবেন? আর 2 জন মানুষকে বলি দিতে হবে, উনি মেনে নেবেন? উনি এটা মেনে নিতে পারলেন না। উনি এগুলোতে পাত্তাই দিলেন না, উনি কাজ শুরু করে দিলেন। কাজ যখন শুরু হয় তখন সময়টা ছিল গ্রীষ্মকাল, অর্থাৎ দুবাইয়ের গ্রীষ্মকাল। দুবাইয়ে কিন্তু খুব মাত্রাতিরিক্ত টেম্পারেচার থাকে। ওই সময়ে এত গরম থাকে, অর্থাৎ গ্রীষ্মকালে এত গরম থাকে, অনেক মানুষই কিন্তু হিট স্ট্রোক করে মারা যায়। কাজ যখন শুরু হয় তখন এই গ্রীষ্মকালেই 20 জন মানুষের মতো মারা যায়। তবে সবার মৃত্যুই দেখে মনে হচ্ছিল স্ট্রোক করে হয়েছে। তাই এটা নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা তারা করেন নাই, কারণ এরকম হরহামেশাই দুবাইতে হয়। আর যারা কন্ট্রাক্টরের কাজ করেন তারা বিভিন্ন কোম্পানি থেকে লেবার নিয়ে আসেন, শ্রমিক নিয়ে আসেন। কেউ রডের কাজ করে, কেউ ঢালাইয়ের কাজ করে, কেউ ইলেকট্রিক কাজ করে, যে যেই কাজে দক্ষ সে সেই কাজ করে। আর এক একটা কাজ করার জন্য আলাদা আলাদা কোম্পানি রয়েছে, তাদের সাথে চুক্তি করা হয়, তাদের শ্রমিক এসে কাজগুলো করে দেয়, তাদের ইঞ্জিনিয়ার থাকে, ফোরম্যান থাকে, এভাবে কিন্তু কাজ হয়। যে মানুষগুলো মারা গেল এদের মধ্যে বাংলাদেশি ভাইরা ছিলেন, ইন্ডিয়ান ভাইরা ছিলেন, পাকিস্তানি ভাইরা ছিলেন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, এরকম বিভিন্ন দেশের ভাইরাও কিন্তু সেখানে ছিলেন। তো তাদের মৃত্যুগুলো আপাতত দৃষ্টিতে কারোর মধ্যে ভয়ের উদ্রেক করে নাই। তো এর কিছুদিন পর, অর্থাৎ দ্বিতীয় বছর শীতকাল যখন আসে, শীতকালে কোনো ধরনের কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শীতকাল ঠিকঠাক মতোই কাজ হয়। ওখানকার কাজগুলো কিন্তু অনেক দ্রুত হয়, আস্তে আস্তে কাজ হয় না, অনেক দ্রুততার সাথে কাজগুলো আগাতে থাকে। 24 ঘন্টা কাজ চলতে থাকে। 8 ঘন্টা করে এক একজন ডিউটি করে চলে যায়, আবার আরেক গ্রুপ আসে, সেই গ্রুপ চলে যায়, আরেক গ্রুপ আসে, এইভাবে কিন্তু 24 আওয়ার্স কাজ সেখানে চলতে থাকে এবং প্রত্যেক দিনই কাজ চলতে থাকে। দ্বিতীয় বছর যখন কাজ চলমান ছিল, আবার গ্রীষ্মকাল এসেছে, তখন কয়েকজন মানুষ রেস্ট এরিয়া থেকে হারিয়ে যায়। কাজ করার পর বিশ্রামের জায়গা রয়েছে, যেটা রেস্ট এরিয়া বা রেস্টিং এরিয়া বলে, ওখানে সেখান থেকে হারিয়ে যায়। এভাবে হারিয়ে যাবার মধ্যেই যে সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয়। এই মানুষগুলো যে কোথায় গেছে তারও কোনো খোঁজ খবর পাওয়া যায় না। সিসিটিভি ফুটেজেও তাদের আর কোনো দেখা মেলে না। কিছু মানুষ ওই এরিয়াতে যারা বিশ্রাম নিচ্ছিলেন, তাদের ভাষ্য অনুযায়ী তারা বলেছেন যে কোনো এক অদৃশ্য শক্তি এদের গলা চেপে ধরে শূন্যে তুলে ফেলে, তখন তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তবে কাউকে তারা দেখেনি, শূন্যে তুলে ফেলে আবার ছেড়ে দেয়। তো এটা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে তখন শ্রমিকরা আতঙ্কিত হয়ে যায়, আর সেটা হওয়াটাই স্বাভাবিক। তারা কাজ করতে আসতে চায় না। এরপর অল্প কিছুদিন কাজ বন্ধ থাকে। ওই সময় কাজ যে হয়নি তা কিন্তু না, কিছু কাজ যারা আরবি অর্থাৎ অ্যারাবিয়ান যারা, তারা কিছু কাজ করেছিলেন তাদের রিলেটেড যে কাজগুলো, কিন্তু ভারী ভারী কাজ যেগুলো, সেই কাজগুলো অল্প কিছুদিন বন্ধ থাকার পর আবার শুরু হয়। কাজ কিন্তু থামানো হচ্ছিল না। কিন্তু যখন এই ধরনের সমস্যাগুলো শুরু হয়েছে তখন এই যে মালিক, উনি কোথা থেকে একজন রাকিকে ধরে নিয়ে আসছেন, ওখানকার যে ওঝা কবিরাজ আছে এরকম কাউকে, উনি আসার পর নাকি ওখানে বেশ কিছু জিনকে বন্দি করে ফেলেন এবং বন্দি করে ওখানকারই কোনো একটা জায়গায় তাদেরকে পুঁতে রাখা হয়। এরপর যেটা ঘটে এটা কারো আসলে চিন্তাতেই ছিল না। সবাই ধারণা করেছিল যে এরপর হয়তো বা আর কোনো সমস্যা হবে না, কিন্তু আসল সমস্যাটা এরপর থেকেই শুরু হয়। এমন সমস্যা শুরু হয় যেটা যদি আলাদা আলাদা করে বলতে যাওয়া হয় তাহলে দিনের পর দিন পার হয়ে যাবে। ভয়ঙ্কর সমস্ত ঘটনা। রাতের বেলা কাজ করতে গেলে অনেক ধরনের অসুবিধা হতো। যারা যেখানে কাজ করতেন তারা দেখতেন যে কিছু কিছু কাজ, এই কাজগুলো যে মেশিন দিয়ে করা হয়, এই মেশিনগুলো একা একাই এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাচ্ছে। দিনের বেলাটা দেখা যেত না, রাতের বেলাটা দেখা যেত। হঠাৎ করে তাদের সামনে দিয়ে সাদা কোনো কিছুর অবয়ব দ্রুত হেঁটে চলে যেত। একবার না দুবার না, বারবার হতো। এভাবেই প্রায় 10 তলা কমপ্লিট হয়েছিল।
এরপর এই ধরনের সমস্যা এতটাই বেড়ে যায় যে মালিক আর কাজ আগাতে পারেন নাই। মালিক কাজ বন্ধ করে দিয়েছেন। বিষয়টা এরকম না, মালিক কাজ বন্ধ করতে চান নাই, বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছিল। কেননা একজন লোক এমন রহস্যময়ভাবে হারিয়ে যায় যেটা অনেক আলোড়ন সৃষ্টি করে। ওই লোকটা একটা জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ করেই দেখা যায় ওই লোকটার পোশাক সব কিছু ঠিকঠাক আছে, পায়ের জুতা, পোশাক সব কিছু, প্যান্ট, উপরের যে জামা সেটা ঠিক আছে, মাথায় একটা হেলমেট ছিল যেটা নির্মাণ কাজের সময় পরা হয়, নির্মাণ কাজের সময় আলাদা কিছু ইউনিফর্ম পরতে হয় তাদেরকে। সবগুলো জিনিস ওখানেই রয়েছে, শুধু ভেতরের মানুষটা নেই। তখন বিষয়টা পুলিশের কানে যায়, পুলিশ আসে। পুলিশ এসে ওই জায়গাটা স্ক্রিনিং করে। তারা এই বিষয়টা নিয়ে যখন আরও অ্যানালাইসিস করে, তারা এটা কোনো সুরাহা করতে পারে না। একটা পর্যায়ে প্রশাসন থেকেই এই ভবনের কাজ বন্ধ করে দেওয়া হয়। 1 বছর না 2 বছর না, প্রায় 12 বছর এই ভবনের কাজ বন্ধ ছিল। 12 বছর পর এই কাজ আবার শুরু হয়, তবে নতুন মালিকের হাতে। আগে যিনি এই জায়গাটা কিনে কাজ শুরু করেছিলেন, তিনি এই জায়গা সহ, এই অবকাঠামো সহ নাখিল নামক আরেকজন অ্যারাবিয়ানের কাছে এটা বিক্রি করে দেন। তখন নাকি 10 তলা পর্যন্ত হয়েছিল বলতে ফিনিশিং না, জাস্ট খালি কাঠামোগুলো দাঁড়িয়েছিল। আর একটা নির্মাণ কাজ করতে গেলে কিন্তু অনেক ধরনের ইকুইপমেন্টস প্রয়োজন হয়, ক্রেনের দরকার হয়, তারপর টার্বো লিফট সেট করা হয় যেটা দিয়ে ভারী ভারী জিনিসগুলো বিভিন্ন ফ্লোরে তোলা হয়। তো কাজ শুরু করার পর আবার শুরু হয়ে গেল সেই মৃত্যুর খেলা। অসংখ্য মানুষ মারা যাচ্ছিল, বিশেষ করে গরমকালে বেশি মারা যেত। তবে গরমকালে মারা গেলে এই বিষয়টা ধামাচাপা দেওয়াটা খুব সহজ ছিল। হিট স্ট্রোক করে মারা গেছে, যে কোম্পানির হয়ে সে কাজে এসেছিল সেই কোম্পানি কিছু ক্ষতিপূরণ দিল, পরিবারের কাছে লাশ পাঠিয়ে দিল, বাস এটাই শেষ। কেউ আর জানলই না, বুঝলই না আসল ব্যাপারটা কি। কিন্তু সবার মাথা ঘুরে যায় যখন ভয়ঙ্কর আরও একটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে ওখানে যিনি ক্রেন অপারেটর ছিলেন, তিনি ক্রেন থেকে নিচে পড়ে যান। আপনারা যারা বহুতল ভবনে ক্রেন চলা দেখেছেন, তারা দেখবেন যে উপরের দিকে ছোট্ট একটা কেবিনের মতো থাকে, যেখানে একজন ক্রেন অপারেটর বসে থাকেন। যথেষ্ট সেফটি মেনটেন করে তিনি ওখানে পৌঁছান। আর পৌঁছানোর পর আশেপাশের যেই দরজা জানালা এটা কিন্তু বন্ধ থাকে। নিজে থেকে না খুলে লাফ দিলে কারো কিন্তু ওখান থেকে পড়ে যাবার কথা নয়। ক্রেন ভাঙেও নাই, দরজা খুলে গেল, সে নিচে পড়ে গেল। এত উপর থেকে পড়ার পর একজন মানুষের দেহের কি অবস্থা হতে পারে তা নিশ্চয়ই আর ভাষায় প্রকাশ করার দরকার নাই। খুব নির্মমভাবে উনি নিহত হন। ওখানে প্রত্যেকটা কাজের আগে সেফটি চেক করা হয়। কোথাও যদি কোনো সমস্যা থাকে তাহলে ওই সময় কাজটি বন্ধ রাখা হয়। সেফটি এনশিওর করার পর সেই কাজটি শুরু হয়। এরপর ঘটে আরেকটি মর্মান্তিক ঘটনা। কংক্রিটের ঢালাইয়ের কাজ চলছিল। কংক্রিট তোলার জন্য এক ধরনের মেশিন ব্যবহার করা হতো, তারের সাহায্যে ওই কংক্রিটের স্ল্যাবগুলো তোলা হতো। হঠাৎ করে সেই তার ছিঁড়ে যায় এবং দুটো স্ল্যাব পড়ে দুজন শ্রমিকের উপরে। মুহূর্তের মধ্যে তাদের দেহ একদম পিষে যায়, অথচ যান্ত্রিক কোনো ত্রুটি ছিল না। তারপরও কেন এমনটা হলো? এরকম কিন্তু হরহামেশাই চলছে। আর কোম্পানি প্রতিনিয়ত নিরীহ এই রেমিটেন্স যোদ্ধা শ্রমিকদের মৃত্যু কেন হচ্ছে, এটা মূল বিষয়টা জানতে না দিয়ে বারবার শুধু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বারবার টাকার জোরে এই বিষয়টা ধামাচাপা দিয়ে দিচ্ছে। কেননা এই শ্রমিকদের আত্মীয় স্বজন তো এখানে কেউ নেই। শ্রমিকরা যখন প্রতিবাদী হয়ে ওঠে, তখন কোম্পানি থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা যদি বিন্দু মাত্র প্রতিবাদ করে তাহলে তাদের পরিণতি ভালো হবে না। তাদেরকে দেশে ফেরত যেতে দেওয়া হবে না, তাদেরকে এখানে আটক রাখা হবে, তাদের পেমেন্টগুলো দেওয়া হবে না, তাদের বৈধ কাগজপত্রগুলো দেওয়া হবে না। তারা যেই কোম্পানির হয়ে এখানে এসেছে সেই কোম্পানিগুলোকে জানিয়ে দেয়, কোম্পানি থেকে তাদেরকে হুমকি দেওয়া হয় এগুলো। তো মানুষজন নিরুপায়,
কি করবেন এরকম মৃত্যু আতঙ্ক নিয়ে আর কত। আর প্রতিনিয়ত ওখানে লোকজন আসছিল চলে যাচ্ছিল, যারা চলে যায় দেখা যাচ্ছে যে অন্য কোনো দেশের লোক, তার ভাষা তো অনেকে বোঝে না, নতুন দেশের লোকজন আসছে প্রতিনিয়তই। তো ভাগ্যের চাকা ঘোরানোর জন্য অনেক মানুষ দুবাইতে আসছে, শ্রমিক হিসাবে আসছে, কাজ করছে। তারা তো আর জানে না এখানকার ভয়ঙ্কর এই অন্ধকার ইতিহাসের কথা। এখানেই কাজ পেয়ে যান আবু বকর ভাই। উনি তো শুরুর দিকে জানতেন না যে এই সমস্যাগুলো রয়েছে। তো ওনাকে যখন কাজে লাগানো হয় তখন ওনার যিনি ফোরম্যান জানিয়ে দেন যে সপ্তম, অষ্টম, নবম এই 3টা ফ্লোরে একা কাজ করা যাবে না, সবসময় সাথে পার্টনার রাখতে হবে। সেখানে কিন্তু একটা গ্রুপ থাকে, একজন আরেকজনকে পার্টনার বলে, মানে ওই কাজের পার্টনার। ওখানে বলে দেওয়া হয় যে একা কাজ করা যাবে না, বিশেষ করে রাতের বেলা। তো আবু বকর ভাই উনি তো ওখানে কাজ শুরু করেছেন, উনি তো আর জানতেন না এই সমস্ত সমস্যাগুলো। উনি যখন কাজ শুরু করেছেন ওই সময় ওনার পার্টনার সাথে ছিল, থাকা অবস্থাতে তখন ঘটে আর একটা ঘটনা। হঠাৎ করে ওনার পার্টনার বলে ওঠেন যে আবু বকর আমার সামনে দিয়ে মনে হলো কিছু একটা চলে গেল। ওই পার্টনারও ওখানে নতুন ছিল ওনার মধ্যে। তো আবু বকর ভাই বললেন যে কই, আমি তো খেয়াল করি নাই। এর কিছুক্ষণ পর পানি খাবেন, তো পানি সহ কিছু কিছু খাবার রাখার আলাদা জায়গা ছিল। তো ওখানে যখন গিয়েছেন, ওইটা কিন্তু রাতের কথা বলছি, রাতের বেলা ওনাদের ডিউটি পড়েছে আর কি। তো ও যখন গিয়েছেন তখন ওই পার্টনার বলছে যে আমার পানির বোতল তো এখানেই ছিল, পানির বোতল কোথায় গেল? তখন আবু বকর ভাই বলছে যে তুমি খেয়েছো, হয়তো বা খেয়ে অন্য কোথাও রেখেছো মনের ভুলে। বলে না, আমি তো এখানেই রাখছি, পানির বোতল এখান থেকে সরে যাওয়ার কথা না, সবাই এলোমেলো রাখে না, সবাই একটা নির্দিষ্ট জায়গাতেই রাখে। এরপর পানির বোতল খুঁজতে থাকেন, খুঁজতে খুঁজতে ওই ফ্লোরের কিছুটা অন্ধকারাচ্ছন্ন একটা জায়গার দিকে ওনার পানির বোতলটা দেখতে পান। ওই পানির বোতলটা আনার জন্য যখন ওখানে গিয়েছেন তখন উনি চিৎকার করে ওঠেন, কারণ ওনার সামনে দিয়ে আর একটা অবয়বের মতো কি যেন দৌড়ে চলে গেল। এই জিনিসটা আবু বকর ভাইও ফিল করেছিলেন। এরপর ওনাদের ফোরম্যানের সাথে যখন এই বিষয়ে কথা বলেন, ওনাদের ফোরম্যান তো এটা মানতেই নারাজ, বলে না এরকম কিছু না, তোমাদের মনের ভুল, এটা সেটা, এই সমস্ত উল্টাপাল্টা কথা বলবা না। তখন ওনাদের সন্দেহ হলে এই বিষয়ে যখন জানার চেষ্টা করেন তখন জানতে পারেন এখানে অনেক সমস্যা আগেও হয়েছে, এখনও হচ্ছে। আর কোম্পানির থেকে বারবার বলে দেওয়া হয় যে এখানে একটা বহুতল ভবন হচ্ছে, এখানে আগের ভবনের সাথে আরও 2টো টাওয়ার হবে, একটা নাম হলো ট্রাভেলার টাওয়ার, একটা হলো সেন্টার টাওয়ার, একটা হলো বিচ টাওয়ার। এই 3টা টাওয়ার হবে, অনেক বড় বড় ব্যবসায়ীদের জন্য মাথা ব্যথার কারণ হবে। তারা মূলত এই জায়গার বদনাম করার জন্য এই ধরনের কথাবার্তা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে। এগুলো কিছুই না। এদিকে আবু বকর ভাই উনিও দেখেছিলেন যে 4-5 হাজার শ্রমিক এখানে কাজ করে, এখানে এত মানুষ কাজ করছে, কই ভয়ের ঘটনা যদি ঘটবেই তাহলে এত লোক কাজ করে কেন, সবাই তো চলে যেত। এইটা চিন্তা করে কিন্তু কাজ করে যাচ্ছিলেন, কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভয়ের ঘটনাগুলো ঘটছে। ফ্লোরের কিছু ফিনিশিং কাজ দেওয়ার জন্য এক ধরনের মেশিন থাকে যেগুলো মানুষ ঠেলে ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, খুব ভারী মেশিন, ইলেকট্রিসিটিতে চলে। এই মেশিনগুলো ওনাদের চোখের সামনে এক জায়গা থেকে আরেক জায়গায় একা একা মুভমেন্ট করা দেখেছেন, যেটা অসম্ভব। একা একা এগুলো মুভমেন্ট করা কোনোভাবেই সম্ভব নয়। এভাবে অনেক ভয়ের ঘটনার শিকার হয়েছিলেন। এবার আসি আর একটা বিষয়ে, সেটা হচ্ছে যে যখন এই আবু বকর ভাই মারাত্মকভাবে এই সমস্যা ফেস করা শুরু করলেন আর প্রতিনিয়ত বিভিন্ন ফ্লোর থেকে মৃত্যুর খবর ওনাদের কাছে আসতো, তখন উনি ওনার মায়ের সাথে কথা বললেন। ওনার মায়ের কাছে 2টো জিন আসে, তারা নাকি পানির নিচের জিন, খুব শক্তিশালী, আর তাদেরকে লালু কালু নামে ওনারা ডেকে থাকেন। লালু ভাই, কালু ভাই, ভাই বলে সম্বোধন করেন। ওনার মায়ের কাছে এই বিষয়টা জানালে, এই লালু কালুর কাছে বিষয়টা যখন জানানো হয়, এই লালু কালু এই বিষয়টার ডিটেলস ইনফরমেশন তথ্য সংগ্রহ করেন। সংগ্রহ করে এই যে আবু বকর ভাই তার মাকে জানান, তার মা জানান যে এই ঘটনা, এখানে তো আগে থেকেই এই সমস্যা ছিল, এই মালিক এটা স্বীকার করে নাই। এখন ওখানকার জিনেরা নাকি জানিয়েছে যে শুরুর দিকে তারা ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু যখন তাদের অনেকগুলো সঙ্গী সাথীকে মাটির অনেক নিচে বন্দি করে রাখা হয়েছে, এরপর থেকে তারা মৃত্যুর খেলা শুরু করেছে। এই খেলা থামবে না,
এটা চলমানই থাকবে যতক্ষণ না পর্যন্ত তার সঙ্গী সাথীদেরকে এখান থেকে ছেড়ে দেওয়া না হয়। এটা চলতেই থাকবে, এটাই জানিয়েছেন। আর এই বিষয়টা জানার পর আবু বকর ভাই উনি আসলে ওখানে কাজ করার জন্য সাহস করেন নাই, কারণ কখন কোন বিপদ আপদ হয়ে যায় এটা তো হতেই পারে, কারণ সেখানে অনেক শক্তিশালী জিনেরা রয়েছে। এখানকার কোনো জিনেদের অনুরোধ তো তারা সেখানে না রাখারই কথা, তাই না? এই জন্য ওই জায়গার কাজ কিন্তু এখনও চলমান রয়েছে, এখনও কাজ চলমান রয়েছে। গত বছরও আবু বকর ভাই সেখানে কাজ করেছেন। তবে ওই জিনেরা যেখানে বন্দী রয়েছেন সেখান থেকে তাদের মুক্তির উপায় কি, এই বিষয়টা তো আসলে ওনাদের পক্ষে, অর্থাৎ আবু বকর ভাইয়ের পক্ষে সম্ভব নয়, কারণ এটা অনেক হাই অফিসিয়াল যারা আছেন তারা জানতে পারেন, এটা খুব গোপন বিষয়। আর অ্যারাবিয়ানরা এই গোপন বিষয়গুলো নিশ্চয়ই বাংলাদেশের কোনো শ্রমিকের সাথে ওভাবে শেয়ার করবেন না, এটাই বাস্তবতা। তো এভাবে কিন্তু কাজটি চলমান রয়েছে। প্রিয় লিসেনার্স, ঘটনাটির আরও অনেক বিবরণ ছিল, আমি সেগুলো তার গেলাম না, আমি জাস্ট বাস্তবতাটা বুঝালাম আপনাদেরকে যে আমাদের অনেক রেমিটেন্স যোদ্ধা ভাই এভাবে হারিয়ে গেছেন, যাচ্ছেন, হয়তোবা ভবিষ্যতেও যেতে পারেন, কিন্তু আমরা চাই এই ধরনের ঘটনা না ঘটুক, আল্লাহ হেফাজত করুক। আমরা যে আলোক উজ্জ্বল শহর দেখি, এর পেছনে কত মানুষের রক্ত, কত মানুষের শ্রম, কত মানুষের জীবন যে রয়েছে তা আমরা বুঝতে পারি না, আমরা শুধু সৌন্দর্যটাই দেখি। আর এটার পেছনকার যে ভয়ঙ্কর ত্যাগ সেটা আমাদের বোঝার আসলে কথাও না। প্রতিনিয়ত অসংখ্য ভাই এরকম হাড় ভাঙা খাটুনি করে তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কিছু উপার্জিত অর্থ দেশে পাঠান। আমাদের দেশের রেমিটেন্স প্রবাহটাকে স্বাভাবিক রেখেছেন, বাংলাদেশের অর্থনীতির চাকাটা স্বাভাবিক রয়েছে। আমরা তাদের কথা যেন ভুলে না যাই। প্রিয় লিসেনার্স, এই যেই টাওয়ারটা, এই টাওয়ারের কাজ চলমান রয়েছে, যারা হয়তোবা ওখানে আছেন পামজুমেরাতে তারা বুঝতে পারবেন। সেই টাওয়ারের নামটাও আমাকে বলেছে, আমি শুধু এতটুকু বললাম সেখানে 3টা টাওয়ারের কাজ চলমান রয়েছে, ট্রাভেলার টাওয়ার, সেন্টার টাওয়ার, বিচ টাওয়ার। যারা ওখানে আছেন তারা হয়তো বুঝতে পারবেন, এর থেকে বেশি কিছু আমি বললাম না। আর আবারও বলছি, আবু বকর ভাই বর্তমানে ফার্স্ট সিকিউরিটি গ্রুপ দুবাইয়ের একটি প্রতিষ্ঠান, সেখানে কর্মরত রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আবু বকর ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাফি ভাইকে। এই দুইজনের ঘটনা আজকে আমরা প্রচার করলাম, আশা করি আপনাদের কাছ থেকে আরও ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে আজকের এপিসোডটি শোনার জন্য। ইনশাল্লাহ আসছে বৃহস্পতিবার থার্সডে নাইটের নতুন আরও একটি এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন।
আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, আপনারা শুনছেন ভূত এফএম। এখানে আমরা তুলে ধরি অন্ধকারের অজানা সব গল্প, যেগুলো শোনার পর হয়তো আপনার বুকের ভেতর ঠান্ডা কাঁপুনি ছড়িয়ে যাবে। চারপাশের নীরবতা, একাকিত্ব আর অদৃশ্য ছায়ার ভেতর দিয়ে আমরা পৌঁছে যাই এমন এক জগতে যেখানে আলো নেই, আছে শুধু ভয় আর রহস্যের শীতল শ্বাস। তাহলে প্রস্তুত হন, কারণ এখন শুরু হতে যাচ্ছে আপনার দুঃস্বপ্নের নতুন অধ্যায়। আর মনে রাখবেন, ভূত এফএম শুধু গল্প নয়, এটা আপনার আতঙ্কের ডায়েরি। যদি ভয় পেতেও ভালো লাগে, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ সামনে যা আসছে তা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি।